হাই, আজকে অনার্স প্রথম বর্ষের 2024-25 সেশনের ইংলিশ ডিপার্টমেন্টের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এর ইকো কবিতাটি নিয়ে আলোচনা করব। ইকো কবিতাটি লিখেছেন বিখ্যাত রাইটার ক্রিস্টিয়ানা জর্জিনা রোসেটি। এই কবিতাটি হারানো প্রেমিক প্রেমিকার জন্য গভীর আকুলতা, স্মৃতি ও স্বপ্নের মাধ্যমে সেই প্রেমিককে পুনরায় ফিরে পাওয়ার চেষ্টা, মৃত্যু ও পরবর্তী পুণ্যমিলনের বিশ্বাস, কবিতায় বিষাদ, প্রেম ও আত্মাধিক আশা এবং অতীতের প্রতি নস্টালজিক যে টান সেই সম্পর্কে বলা হয়েছে। এই কবিতাটি লিখেছেন ক্রিস্টিয়ানা জর্জিনা, যিনি জন্মগ্রহণ করেছেন ইংল্যান্ডের লন্ডনে 5 ডিসেম্বর 1830 খ্রিস্টাব্দের। প্রভাবশালী ইংরেজি ভিক্টোরিয়ান কবি, যিনি তার রোমান্টিক, ভক্তিমূলক এবং শিশুদের কবিতার জন্য পরিচিত ছিলেন, যার মধ্যে তার বিখ্যাত ব্যালেট গবলিন মার্কেটও অন্তর্ভুক্ত। প্রাক রাফেলাইট ব্রাদারহুডের সাথে তিনি যুক্ত ছিলেন। তার রচনায় প্রায়শই তীব্র প্রতীকবাদ, ধর্মীয় বিষয়বস্তু এবং মানবিক উদ্বেগের বিষয়গুলো উপস্থিত থাকত। যদিও তিনি তার ধর্মীয় বিশ্বাসের কারণে বিয়ে করেননি এবং জীবনের বেশিরভাগ সময় তিনি অসুস্থতায় ভুগেছেন। রোসেটি মানে যে কবি, তিনি ইন দ্য ব্লিক মিডউইন্টার এর মতো দুতস্থ সহ অনেক প্রশংসিত রচনা লেখেন এবং প্রযোজনা চালিয়ে যান। তিনি 1894 সালে 29 ডিসেম্বরে লন্ডনের ইংল্যান্ডেই মারা যান, অর্থাৎ মৃত্যুকালে তার বয়স ছিলেন 64 বছর। এবার ইকো কবিতাটির কি ইনফরমেশন সম্পর্কে জেনে নেব। ইকো কবিতাটির কি ইনফরমেশনের ভিতর প্রথমটি হচ্ছে ফুল টাইটেল, অর্থাৎ এই কবিতাটির ফুল টাইটেল হচ্ছে রেফার্স টু দ্য লিঙ্গারিং ডিমিনিশড ফ্রিসেস অফ এ লস্ট লাভার্স। এই কবিতাটি লিখেছেন বিখ্যাত রাইটার ক্রিস্টিয়ানা রোসেটি। ক্রিস্টিয়ানা রোসেটির টাইটেল হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল ইংলিশ ভিক্টোরিয়ান পোয়েট নোন ফর হার রোমান্টিক, ডিভোশনাল অ্যান্ড চিলড্রেন পোয়েট্রি, অর্থাৎ তিনি ছিলেন ভিক্টোরিয়ান কবি, যিনি পরিচিত ছিলেন প্রতীকবাদ, রোমান্টিক এবং শিশুদের কবি হিসেবে। এই কবিতাটি লেখা হয়েছে 1854 খ্রিস্টাব্দের এবং পাবলিশ করা হয়েছে 1862 খ্রিস্টাব্দের। এই কবিতাটিতে আয়াম্বিক পেন্টামিটার ব্যবহার করা হয়েছে, যেটি 5 ফিট, অর্থাৎ এটি আনস্টেস এবং স্টেস প্যাটার্নে লেখা হয়েছে। আনস্টেস এবং স্টেস এইটি সম্পর্কে যদি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এই কবিতাটির রাইম স্কিম হচ্ছে, এই কবিতাটি মোট 18টি লাইন। 18 লাইনের এই কবিতায় 3টি স্ট্যানজা ব্যবহার করা হয়েছে। প্রথম স্ট্যানজার রাইম স্কিম হচ্ছে, অর্থাৎ প্রথম স্ট্যানজার যে 6টি লাইন আছে তার রাইম স্কিম হচ্ছে এবি এবি সিসি, এবং দ্বিতীয় স্ট্যানজার 6টি লাইনের রাইম স্কিম হচ্ছে ডিই ডিই এফএফ, এবং তৃতীয় স্ট্যানজার 6টি লাইনের রাইম স্কিম হচ্ছে জিএইচ জিএইচ আইআই। এবার এই কবিতাটির মেইন থিম সম্পর্কে জানা যাক। এই কবিতাটির মেইন থিম হচ্ছে লগিং, লস, মেমোরি, রিয়েলিটি, লাইফ, ডেথ অ্যান্ড দ্য নেচার অফ ইকোস, অর্থাৎ ক্ষতি, স্মৃতি, রিয়েলিটি বাস্তবতা, জীবন, মৃত্যু, তারপরে স্মৃতি, এগুলোই হচ্ছে এই কবিতার বিষয়বস্তু। এবার এই কবিতাটির লাইন বাই লাইন অ্যানালাইসিস করা যাক। এই কবিতাটির প্রথম স্ট্যানজায় 6টি লাইন। 6টি লাইনের প্রথমটি লাইন হচ্ছে কাম টু মি ইন দ্য সাইলেন্স অফ দ্য নাইট, অর্থাৎ এসো আমার কাছে রাতের নিরাপত্তায়। কাম টু ইন দ্য স্পিকিং সাইলেন্স অফ এ ড্রিম, এসো স্বপ্নের মধুর নিস্তব্ধতায়। কাম টু উইথ সফট রাউন্ডেড সেক্স অ্যান্ড আইস অ্যাজ ব্রাইট, এসো নরম গাল আর তৃপ্তময় চোখ নিয়ে। অ্যাজ সানলাইট অন এ স্ট্রিম, যেন ঝর্ণার জলে সূর্যের আলো ঝলকে ওঠে। কাম ব্যাক ইন টিয়ার্স, অর্থাৎ ফিরে এসো অশ্রু ধরা চোখে। অন মেমোরি হোপস অফ ফিনিশড এয়ার, অর্থাৎ হে স্মৃতি, হে আশা, হে অতীত প্রেম। অর্থাৎ এই 6টি লাইন, অর্থাৎ এই যে প্রথম স্ট্যানজার যে 6টি লাইন আছে, 6টি লাইন দ্বারা কবি কী বোঝাতে চেয়েছে সেটি বাংলা বিশ্লেষণ হচ্ছে, কবি তার প্রিয় মানুষকে মৃত্যুর পরও ডাকছেন, রাতের নীরবতায় কিংবা স্বপ্নের নিস্তব্ধতার মধ্যে ফিরে আসতে বলছেন।
তিনি প্রেমিক প্রেমিকার মুখ, গোলাপি গাল, উজ্জ্বল চোখ, সব কিছুর স্মৃতি কবিকে আলো আলো নদীর ঝিলিকের মতো মনে করিয়ে দিচ্ছে। অর্থাৎ এখানে কবির প্রেমিকা হচ্ছে মারা গেছে, এই জন্যই এগুলা বলছে কবি। তিনি আরও শেষে বলেন, অতীত স্মৃতি, আশা ও প্রেম কেবলই অশ্রুতে ভিজে আসে। অর্থাৎ তিনি যে ফিরে আসবেন না এটা তিনি জানেন, কিন্তু তার মন তার মানে না। এজন্য তিনি বলেন অতীতের স্মৃতি, তার যে অতীতের যে স্মৃতি আছে সেই স্মৃতি তার চোখকে ভিজে দিচ্ছে। এখানে কবি জীবিত এবং অতীতের কিছু স্মৃতি ফিরিয়ে আনতে চেয়েছেন। অর্থাৎ কবির যে প্রেমিকা ছিলেন তিনি যে জীবিত ছিলেন তখনকার স্মৃতি এবং অতীতের যে কিছু কাজ সেগুলো ফিরিয়ে আনতে চেয়েছে এই প্রথম স্ট্যান্জাতে। এবার দ্বিতীয় স্ট্যান্জায় বলা হয়েছে, ও ড্রিমস হাউ সুইট টু বিটার সুইট, অর্থাৎ ও স্বপ্ন তুমি কত মধুর, অতি মিষ্ট ও করুণ মধুর। হুস উইকিং শুড হ্যাভ বিন ইন প্যারাডাইস, অর্থাৎ যার জাগরণ স্বর্গে হওয়া উচিত ছিল। হোয়ার সোলস ব্রিমফুল অফ লাভ অ্যাবিট অ্যান্ড মিট, অর্থাৎ যেখানে প্রেমে পূর্ণ আত্মারা বাস করে এবং মিলিত হয়। হোয়ার থার্স্টিং লগিং আইস, অর্থাৎ এখানে বলছে হোয়ার থার্স্টিং লগিং আইস, অর্থাৎ যেখানে তৃষ্ণায় আকুল চোখগুলি। ওয়াজ দ্য শোডোর, অর্থাৎ ধীরে ধীরে খোলো এমন দরজাটি নজর রাখে। দ্যাট ওপেনিং লিটারিং ইন লেটস আউট নো মোর, অর্থাৎ যার খোলে প্রবেশ দেয় তিনি আর কখনো বের হতে দেয় না। অর্থাৎ এখানে কবি এই 6টি লাইন এবং দ্বিতীয় স্ট্যান্জায় কবি বুঝিয়েছেন যে স্বপ্নকে তিনি এই কবিতায় তিনি স্বপ্নকে মধুর বলে আখ্যা করেছেন। এত মধুর যে তার আবারও তিক্ত মনে হয়। অর্থাৎ কবির যে স্বপ্ন ছিল সেটি মধুর ছিল কিন্তু তিক্ত ছিল। যদিও সত্য জাগরণ হতো তবে সেটা স্বর্গে হওয়া উচিত ছিল। অর্থাৎ যদি এটা সত্য হতো, অর্থাৎ যে তিনি যে স্বপ্নটা দেখেছেন সেটা যদি সত্য হতো তাহলে সেটা দুনিয়াতে না হয়ে সেটা স্বর্গে হওয়া উচিত ছিল, যেখানে প্রেমে ভরা আত্মারা আবার মিলিত হয়। অর্থাৎ যেখানে প্রেমিক প্রেমিকারা স্বর্গে মিলিত হয় সেখানকার কথা কবি বুঝিয়েছেন। যেখানে কোনো কারো বিচ্ছিন্ন হয় না, অর্থাৎ স্বর্গে কারো কখনো বিচ্ছিন্ন হয় না, সেখানে মানুষ অনন্তকালের জন্য থাকে, সেখানে কারো মৃত্যু হয় না। এজন্য কবি বলেছে সেখানে কারো মৃত্যু হয় না। যেখানে প্রেমিক প্রেমিকারা পরস্পরের জন্য অপেক্ষা করে, অর্থাৎ সেই যে স্বর্গের কথা বলা হয়েছে সেখানে প্রেমিক প্রেমিকারা আত্মার করে। এখানে স্লো ডোর বলতে মৃত্যুর দরজা একবার খোলা হলে আর ফেরা হয় না। অর্থাৎ কবির যে প্রেমিকা আছে তিনি মারা গেছে, তিনি আর ফিরবে না জেনেও তিনি স্বপ্ন দেখেন। অর্থাৎ এই যে দ্বিতীয় স্ট্যান্ডার্ড যে আছে এই স্ট্যান্ডার্ড দ্বারা কবি নিজে জীবনের ক্ষণস্থায়ী প্রেম বনাম মৃত্যুর পর অনন্ত প্রেমের কথা তুলে ধরেছেন। এবার তৃতীয় স্ট্যান্ডার্ড সম্পর্কে জানব। তৃতীয় স্ট্যান্ডার্ডে কবি বলেছেন, ইউ ইয়েট কাম টু মি ইন ড্রিমস দ্যাট আই মে লিভস, অর্থাৎ তবুও স্বপ্নে এসো যাতে আবার বাঁচতে পারি। মাই ভেরি লাইফ এগেন দো কুড ইন ডেথ, অর্থাৎ মৃত্যুর শীতল ছায়ার মধ্যেও জীবনের স্বাদ নেই। কাম ব্যাক টু মি ইন ড্রিমস দ্যাট আই মে গিভ, অর্থাৎ ফিরে এসো স্বপ্নে যাতে দিতে পারি। পালস ফর পালস, ব্রেথ ফর ব্রেথ, অর্থাৎ স্পন্দনের বিনিময়ে স্পন্দন, শ্বাসের বিনিময়ে শ্বাস। স্পিক লো লেন লো, অর্থাৎ নিচু স্বরে বলো, কাছে ঝুঁকে আসো। অ্যাজ লং এগো মাই লাভ হাউ লাভ এগো, অর্থাৎ যেমন ছিল বহু আগে প্রিয়তম কত আগে। অর্থাৎ এই 6টি লাইন অর্থাৎ তৃতীয় স্ট্যান্ড যারা কবি বুঝাইতেছেন, কবি অনুরোধ করেছেন অন্তত স্বপ্নই যেন তার প্রিয়তমা ফিরে আসে। তখন তিনি মৃত্যু হলেও স্বপ্নের মধ্যে আবার জীবনের অনুভূতি পাবেন। প্রিয়জনের সাথে হৃদয় স্পন্দনের বিনিময়, শ্বাস প্রশ্বাসের সঙ্গতি যেন আবার ফিরে আসে। কবি শেষে কবি অতীতের সময়কে স্মরণ করে বলেন, অনেক দিন আগে, অর্থাৎ যে স্মৃতিগুলো ছিল সেটা অনেক আগের ছিল, এটি কবি এখানে স্মৃতির নস্টালজিয়া, হারানো প্রেমের যন্ত্রণা ও মৃত্যুর ওপারে পূর্ণ মিলে আশা ফুটে তুলেছেন এই স্ট্যান্জায় কবি। এবার এই কবিতার এই শর্ট সামারি সম্পর্কে একটু জেনে নেই। এই কবিতাটি হচ্ছে রষ্টির দুঃখে মুহূর্ত, যখন সে তার হারানো ভালোবাসার স্মৃতিগুলোকে প্রতিনিধিত্ব করে ফিরে পেতে সাহায্য করতে পারে না।
সে হারানো ভালোবাসার দুঃখকে অন্য যে কোনো দুঃখের মতো বর্ণনা করে, যেখানে সে হারানো আশা শৃঙ্খলার কাছে হার না মেনে চলতে পারে না। সে তার তৃষ্ণার্ত চোখগুলোর কথা বলে, যে দরজা দিয়ে সে ফিরতে চায়, যাকে সে হারিয়ে যাওয়া স্বর্গ বলে বিশ্বাস করে। এই দরজাগুলোর বর্ণনা কিছুটা সীমাবদ্ধ বলে মনে করা হয়, কারণ বলা হয় যে এই মিষ্টি স্মৃতিগুলোকে ভেতরে ঢুকতে অনেক স্মৃতিকে বের করে দেয় না। অর্থাৎ কবি এখানে বোঝাতে চেয়েছেন যে তার যে প্রেমিকা মারা গেছে, তিনি যদিও স্বপ্ন আসে তাকে একটু সুখ দেয়, কিন্তু তবু তার ভিতরে তিক্ততা আছে। যদিও এটি স্বপ্ন ছিল, কিন্তু কবি চান যে তিনি আবার সেই প্রেমিকার সাথে মিলিত হোক, কিন্তু সেটা দুনিয়াতে নয়, সেটা স্বর্গে মিলিত হবে, কারণ সেখানে কেউ কাউকে ছেড়ে যায় না। একজন আরেকজনের জন্য অপেক্ষা করে। এজন্যই তিনি তার প্রেমিকাকে স্বর্গে পেতে চেয়েছেন। এবার তো তোমাদের আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমরা কিছু ফ্রেন্ডসরা মিলে অনার্স ফার্স্ট ইয়ারের নোটবুকস এবং সামারি বুকস বের করতে যাচ্ছি অক্টোবরের প্রথম দিকেই। তোমরা যারা সেই নোটবুক সহ সামারি নিতে চাও, অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সেই সামারি বুকে কি থাকবে, সেটা হচ্ছে কবি পরিচিতি, অর্থাৎ কবির যে বায়োগ্রাফি, তারপরে কবিতার কি ইনফরমেশন, কবিতার থিমস, রাইম স্কিম, টোন, অথর পজিশন, তারপরে তোমার হচ্ছে লাইন বাই লাইন অ্যানালাইসিস, বাংলা বিশ্লেষণ, তারপরে তোমার হচ্ছে প্যারাফ্রেজ। আমি যদিও এই কবিতায় এতগুলো দেই নাই। তারপরে প্যারাফ্রেজ থাকবে, অড মিনিং থাকবে, তারপরে তোমার হচ্ছে থিম থাকবে, তারপরে তোমার হচ্ছে ডিটেল সামারি। আমি এখানে শর্ট সামারি দিয়েছি, সেটা হচ্ছে ডিটেল সামারি থাকবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোটেশন, মানে কবিতার যে কোটেশন, সেগুলো সম্পর্কেও আলোচনা করা হয়েছে আমাদের সেই ডিটেল সামারিতে। তো তোমরা যারা নিতে চাও, অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে।